আসসালামু আলাইকুম। আমি ডক্টর আরিফিন সুমন। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মিটক টিভিতে। আজকে আমাদের স্নায়ুকথনের প্রথম পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন দেশবরেণ্য বিশিষ্ট ইন্টারভেনশন নিউরোলজিস্ট ডক্টর আমির হোসেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা ডক্টর আমিরকে জানতে চাবো যে আসলে যে আপনাকে যে আমরা যে অ্যাড্রেস করেছি বা আপনি যে বলেছেন যে ইন্টারভেনশন নিউরোলজি, এই ব্যাপারটা নিউরোলজি তো আমরা সবাই জানি নিউরোলজি, আর ইন্টারভেনশন নিউরোলজির সাথে নিউরোলজির ব্যাপারটা কি? ধন্যবাদ। আসলে চিকিৎসা বিজ্ঞান তো দিন, দিন অনেক আপডেটেড হচ্ছে। তো নিউরোলজি বলতে আমরা সাধারণত দেখা যাচ্ছে যে আমরা ওষুধের মাধ্যমে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি করার মাধ্যমে, ওষুধ প্রয়োগের মাধ্যমে শিরাপথে বা মুখে ওষুধ প্রয়োগের মাধ্যমে রোগীর চিকিৎসা করে থাকি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এরপর আরেকটা চিকিৎসা আছে নিউরোসার্জারি। সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক বা আক্রান্ত স্থানকে মানে কেটে আমরা চিকিৎসা করে থাকি। এর মাঝামাঝি একটা চিকিৎসা পদ্ধতি আছে যেটা হচ্ছে আমাদের ঠিক কাটতে হয় না। অর্থাৎ আমরা যেমন হার্টে অ্যাঞ্জিওগ্রাম করি, ওরকম ভাবে আমাদের মস্তিষ্কে আমরা অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে রোগটা নির্ণয় করি। নির্ণয় করে তারপর সেটা যদি স্ট্রোক থাকে, কোথাও যদি ব্লক থাকে বা রক্তক্ষরণ হয়, সেগুলোকে আমরা চিকিৎসা করে থাকি, যেটা আমাদেরকে সরাসরি কাটতে হয় না মস্তিষ্কটা। এই ধরনের চিকিৎসা পদ্ধতিটাকে বলা হয় ইন্টারভেনশন নিউরোলজি। এ তো বাংলাদেশে মানে নতুন ধরনের ধারা একটা আসছে, মানে সাব ডিভিশন যেটাকে বলা যায় কি, সুপার স্পেশালিটি নিউরোলজি। নিউরোলজি বা নিউরোসার্জারির একটা সাব ডিভিশন। আচ্ছা, তো এখন যে আমাদের যে আপনি তো জানেন যে এখন শীতকাল চলছে, শীতকালে এখন আমাদের নিউরোলজি বা ইন্টারভেনশন নিউরোলজিতে পেশেন্টের কোন ধরনের রোগীরা বেশি আসছে? ধন্যবাদ। শীতকালে কিন্তু নিউরোলজি যে রোগীগুলো আছে তারা কিন্তু সাফার করে সবচেয়ে বেশি। আপনি দেখবেন যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে স্ট্যাটিস্টিক্স গুলো আছে তার মধ্যে শীতকালে কিন্তু সবচেয়ে বেশি স্ট্রোক হয়। স্ট্রোকটা শীতকালে বেশি হয় বলে আমাদের দেখা যাচ্ছে আমাদের এই সময় আমাদের কাজের চাপটাও বেশি থাকে। এছাড়া অন্যান্য যে রোগগুলো আছে যেমন মাইগ্রেন বা এপিলেপসি, এগুলো শীতকালে প্রকোপটা বাড়তে পারে। বাড়তে পারে। আপনি তো সায়েন্স হসপিটালে রয়েছেন, জি, তো সেখানে কি ধরনের এই মানে পেশেন্ট গুলা এই মুহূর্তে ভর্তি হচ্ছে বা কি ধরনের পেশেন্ট গুলো আপনারা ডিল করছেন? আমরা মূলত স্ট্রোকের রোগীগুলো এখন আমরা বেশি ডিল করছি। তার মধ্যে বিশেষ করে হচ্ছে স্ট্রোক তো ২ ধরনের আসলে। একটা হচ্ছে রক্তবন্ধ স্ট্রোক, যেটাকে আমরা ইসকেমিক স্ট্রোক বলি। আরেকটা হচ্ছে রক্তক্ষরণজনিত স্ট্রোক বা যেটাকে আমরা হেমোরেজিক স্ট্রোক বলি। ২ ধরনের স্ট্রোকের পরিমাণই এখন বেড়ে গেছে। এগুলো আমরা বেশি পাচ্ছি। পাশাপাশি অন্যান্য যে মেনিনজাইটিস বা এপিলেপসি বা অন্যান্য রোগগুলো আমরা পাচ্ছি। আর একটা মিসনোমার, মানে সবার একটা ভ্রান্ত ধারণা, যেহেতু আপনার ডক্টর, আপনারা ভালো বুঝবেন, আমরা যেহেতু অনেক রোগীদের সাথে কথা বলি, সবাই ব্রেন স্ট্রোক বলে, হার্ট স্ট্রোকও বলে, এই ব্যাপারটা আর কি। না, এটা একটু চমৎকার প্রশ্ন করেছেন। এটা আসলে সবারই জানা দরকার। আসলে স্ট্রোক মানেই হচ্ছে ব্রেনের রোগ। ব্রেন স্ট্রোক বলে কিছু নেই, হার্ট স্ট্রোক বলে কিছু নেই। হার্টের যদি রক্তনালী বন্ধ হয় সেটাকে হার্ট অ্যাটাক বলে বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে। আর ব্রেনের যদি রক্তনালী বন্ধ হয় অথবা রক্তনালী ছিঁড়ে যায় সেটাকে বলা হয় স্ট্রোক। অর্থাৎ স্ট্রোক মানে হচ্ছে ব্রেনের রক্তনালীর একটা রোগ। হয় এটা বন্ধ হয়ে যাবে অথবা এটা ছিঁড়ে যাবে। আসলে ক্লিয়ার করার জন্য অত্যন্ত ধন্যবাদ। আসলে অনেকেই আসলে জানে না যে স্ট্রোক বলতে কি। যেমন আমরা রোগীদের কাছে দেখি যে হার্টের স্ট্রোক হয়েছে। এটা একটা। আচ্ছা, এই যে ইন্টারভেনশন নিউরোলজি যে বললেন আপনি, এটা কি বাংলাদেশের সব জায়গাতে আছে নাকি শুধুমাত্র আমাদের বিশেষায়িত নিউরোসায়েন্স হসপিটালে রয়েছে? না, এটা আসলে সব জায়গায় থাকা অবশ্যই উচিত। এটা যেহেতু সর্বাধুনিক চিকিৎসা, কিন্তু এটা দেখা যাচ্ছে আমাদের এখন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, তারপরে এই বিএসএমইউ, তারপরে ঢাকা মেডিকেল কলেজ এবং কিছু কিছু বিশেষায়িত প্রতিষ্ঠানেই এখন এটা আছে এবং কিছু কিছু প্রাইভেট প্রতিষ্ঠানও আছে। অর্থাৎ যেখানে ক্যাথ ল্যাব থাকে এবং এটার উপর বিশেষজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত লোক থাকে সেখানে সাধারণত সেটার চিকিৎসাটা হয়। আচ্ছা, এই যে ইন্টারভেনশনের কথা বলছেন, এছাড়াও কি মানে এই একটা মানে প্রসিডিউরটা যদি হালকা করে একটু আমাদেরকে বলতেন যে আসলে জিনিসটা কিভাবে কি করা হয়, তাহলে একটা আমাদের বুঝতে সুবিধা হতো আর কি। ধন্যবাদ। এটা সুন্দর প্রশ্ন করেছেন। এটা অনেকের মধ্যে একটা কোয়েরি যে আসলে কি করে আমরা। আসলে আমরা খুব কমনলি একটা জিনিস জানি যে হার্টের এনজিওগ্রাম করছে, রিং পড়াইছে। মানে হার্ট অ্যাটাক হলে হার্টে এনজিওগ্রাম করে রিং পড়াইছে, যেটাকে করোনারি এনজিওগ্রাম বা রিং পড়ানো। সেটা হচ্ছে একটা আর্টারি বা ধমনীর পথে যে একটা ক্যাথেটার দিয়ে যে আমরা অর্থাৎ ফ্লোরোস্কোপের মাধ্যমে আমরা মেশিনের মধ্যে পর্দার মধ্যে দেখে যেখানে ব্লক আছে সেখানে আমরা রিং পরিয়ে দিই। ঠিক একই ঘটনাই আমরা করি ক্যাথল্যাব মেশিনে, একই মেশিনে আমরা করি। সেটা হচ্ছে একটা আমরা সাধারণত ফিমোরাল আর্টারি বা ব্রেকিয়াল আর্টারি অথবা রেডিয়াল আর্টারির মাধ্যমে আমরা একটা ছোট্ট একটা মানে ইনজেকশন দেওয়ার মতো একটা করি, ওয়ে তৈরি করি। তারপর আমরা ক্যাথেটার ওয়্যার এগুলোর মাধ্যমে আমরা আক্রান্ত স্থানে যাই। যদি ধরেন যেখানে কোথাও ব্লক আছে তাহলে আমরা সেখানে আসলে মানে কোন ধরনের স্ট্রোকে করেন আপনারা? এটা কি হেমোরেজিক অথবা? এটা দুই ধরনের স্ট্রোকে আছে। যেমন ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা সাধারণত যদি নতুন ইসকেমিক স্ট্রোক আছে, ধরেন আপনার 6 ঘন্টা ইসকেমিয়া বলতে বুঝি যে এখানে আসলে রক্ত প্রবাহ হচ্ছে না, রক্ত বন্ধ স্ট্রোক, যেটা রক্ত প্রবাহটা আটকে গেছে, একটা ক্লট জমে রক্তটা
রক্ত চলাচল আটকে গেছে, তখন আমরা এই ক্লটটাকে টেনে সাকশন করে নিয়ে আসি, এটাকে বলা হয় মেকানিক্যাল থ্রম্বেক্টমি। এটা সাধারণত একটা টাইমের মধ্যে করতে হয়, 6 ঘন্টা থেকে 8 ঘন্টা 12 ঘন্টার মধ্যে। একটা টাইমের পার হয়ে গেলে কিন্তু এটার করে অতটা উপকার পাওয়া যায় না। তারপরে হচ্ছে যে কারো যদি রক্তনালী আংশিক বন্ধ থাকে, যেটাকে আমরা স্টেনোসিস বলি, যেমন ক্যারোটিড স্টেনোসিস, ভার্টিব্রাল স্টেনোসিস, সেখানে আমরা হার্টের মতোই রিং পরিয়ে দিই, যেটাকে আমরা স্ট্যান্টিং বলি, স্ট্যান্টিং অ্যাঞ্জিওপ্লাস্টি স্ট্যান্টিং। এছাড়া আছে রক্তক্ষরণজনিত স্ট্রোক, যেটা হ্যামোরেজিক স্ট্রোক। সেটাতে আমরা যদি কারো অ্যানিউরিজম বা রক্তনালীর মধ্যে স্ফীতি থাকে, স্ফীতি যেটা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়েছে, সেটাতে আমরা কয়েলিং করি। অথবা যদি আর্টারিওভেনাস ম্যালফরমেশন, অর্থাৎ ধমনী শিরার একটা অস্বাভাবিক সংযোগ যদি থাকে, সেই সংযোগগুলো আমরা গ্লু এবং কিছু মেডিসিন আছে, এগুলো দিয়ে বন্ধ করে দিই, তাহলে রক্তক্ষরণের ঝুঁকিটা অনেকটাই কমে যায়। এই ধরনের এগুলোই আমাদের কমন প্র্যাকটিস আর কি। আচ্ছা, এই যে এখানে যে আমাদের নিউরোসায়েন্সে যে এই আপনাদের আন্ডারে এখন তো স্ট্রোক নিয়ে কথা বলবো, আর কি কি ধরনের পেশেন্ট এখানে আসলে ভর্তি হয়? হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার প্রথমত তো স্ট্রোকের কথাগুলো বললাম। স্ট্রোকটা তো ছাড়াও আমাদের নিউরোসায়েন্সের মধ্যে দেখা যাচ্ছে যে কারো ধরেন মৃগী রোগ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যেটা স্ট্যাটাস ইপিলেপটিকাস বলে। কারো ধরেন মস্তিষ্কে সংক্রমণজনিত রোগ, যেমন মেনিনজাইটিস, এনকেফালাইটিস, বা যে কোনো অজ্ঞান রোগী, সাধারণত একটা মস্তিষ্কগত কারণেই হয়, এই ধরনের অজ্ঞান রোগীগুলো ভর্তি হয়। এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের তারও একটা ক্রনিক ডিজিজ আছে, যেমন নিউরোপ্যাথি, যেটাকে নার্ভ, শরীরের মধ্যে যে নার্ভ স্নায়ুগুলো থাকে সেগুলো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিউরোপ্যাথি রোগীগুলো ভর্তি হয়। এছাড়া ধরেন মস্তিষ্কের ক্ষয় রোগ আছে কিছু, যেমন ধরেন পার্কিনসন রোগ, তারপরে ডিজেনারেটিভ যে ডিজিজ গুলো, ডিমেনশিয়া, এ ধরনের রোগীগুলো অ্যাডভান্স স্টেজে হলে আমরা সেগুলো ভর্তি করে আমরা চিকিৎসা করতে বাধ্য হই। এগুলো সাধারণত বাসায় চিকিৎসা হয়, কিন্তু বেশি খারাপ হয়ে গেলে তখন এগুলোকে আমরা ভর্তি করে চিকিৎসা করি। এছাড়া আরো অন্যান্য রোগও আছে নিউরোলজির, সেগুলা সব ধরনের রোগী নিউরোসায়েন্সে ভর্তি হয়। আচ্ছা, আপনি তো বলেছেন যে শীতকালে স্ট্রোকের প্রকোপটা বেড়ে যায়, তো এটার জন্য মানে প্রতিরোধ করার জন্য কি করা যেতে পারে? হ্যাঁ, এটা একটা চমৎকার প্রশ্ন করেছেন। আসলে যে কোনো রোগের ক্ষেত্রে প্রতিরোধটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জানি যে স্ট্রোক তো বলেছি যে মস্তিষ্কের রক্তনালীর একটা রোগ। এখন রক্তনালী যে সকল কারণে আক্রান্ত হয়, যেমন ধরুন কারো যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, কারো যদি ধূমপান বা মদ্যপান ইত্যাদির অভ্যাস থাকে, কারো যদি বংশের স্ট্রোকের ইতিহাস থাকে, বা ইউরিক অ্যাসিড ইত্যাদি, এগুলো যদি কারো বেশি থাকে, আরো বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো ঝুঁকি বাড়িয়ে দেয়। এগুলোকে নিয়ন্ত্রণ করা, এগুলো কারো যদি ধরেন প্রেশারটা রেগুলার চেক আপ করা, যেমন শীতকালে যেটা হয় যে প্রেশারের ওষুধগুলো অনেক সময় দেখা যায় বাসায় থাকে না, হয় না, মিস হয়ে যায়, তাহলে প্রেশারটা বেড়ে যেতে পারে, বেড়ে গেলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। মানে আপনি বলতে চাচ্ছেন যে একটু নিয়মতান্ত্রিক ভাবে প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল, ধূমপান, এগুলো সবকিছু একটা নিয়মতান্ত্রিক ভাবে রাখতে পারলে ইনশাল্লাহ রোগী ভালো থাকবে। স্ট্রোকের ঝুঁকিটা আচ্ছা, এখন তো আমরা নিজেরা কিছু কথা বলেছি, কারণ দর্শকদের উদ্দেশ্যে কিছু টেক হোম মেসেজ যদি বলতেন আপনি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে একটু আগে আমি বলছিলাম যে রোগ প্রতিরোধ, যেমন স্ট্রোক হচ্ছে একটা সারা জীবনের রোগ বেসিক্যালি। অন্যান্য রোগগুলো যেমন আক্রান্ত হয়ে হয় ভালো হয়ে গেল বা সে জীবনহানি হলো, কিন্তু স্ট্রোক হচ্ছে অনেক সময় দেখা যায় এটা সোশ্যাল বার্ডেন তৈরি করে। অর্থাৎ সে দেখা যায় একদিকে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকে দিনের পর দিন, এটা একটা সোশ্যাল বার্ডেন, একটা ইকোনমিক বার্ডেন, একটা সামাজিক বার্ডেন। ঠিক টেক কেয়ার করার মতো আজকের দিনে লোক পাওয়া যায় না। তাহলে আমাদের সেটা অবশ্যই গুরুত্বের সাথে প্রতিরোধ করতে হবে, যেন আমরা এই ধরনের পরিস্থিতিতে না পড়ি। সেটার জন্য আমাদের দরকার হচ্ছে, আমি যে রিস্ক ফ্যাক্টর গুলো বললাম, আমাদের নিয়মিত প্রেশারটা চেক করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে, ওষুধ যেন মিস না হয়, ডায়াবেটিস, কোলেস্টেরল, আর তাছাড়া যদি কোনো বাজে অভ্যাস থাকে, ধূমপান, মদ্যপান, এগুলো ত্যাগ করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো থাকতে পারবো। ডক্টর আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, যে এই এতক্ষণ আমরা যেসব জানলাম যে স্বল্প সময়ের মধ্যে কিন্তু আমরা স্ট্রোক কি আমাদের কিছু ধারণা সবকিছু কিন্তু মোটামুটি ডক্টর আমির স্যার সুন্দর করে আমাদের এখানে বলে দিয়েছেন। ধন্যবাদ আপনারা আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।